নতুন দেশ গড়ার সুযোগ বৃথা হতে দেয়া যাবে না বললেন প্রধান উপদেষ্টা। 6 জন পেলেন মরণোত্তর স্বাধীনতা পদক। 25শে মার্চ কাল রাতে বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের শুরু। ৭১ আর ২৪ আন্দোলন একই সূত্রে গাঁথা। রাষ্ট্র গঠন করবার ব্যর্থতা, এই ব্যর্থতা হয়েছে বলে এটাকে আমরা দ্বিতীয় যুদ্ধ বলছি। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। সময় মতো ছাড়ছে সব ট্রেন, মহাসড়কেও নির্বিঘ্ন যাত্রা। এশিয়ান কাপের বাছাইয়ে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হামজা ছেত্রীর লড়াই দেখার অপেক্ষায় পুরো দেশ। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ বৃথা যেতে দেওয়া যাবে না। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। মরণোত্তর পুরস্কার দেওয়ার পালা শেষ করে জীবিতদের পুরস্কার ও সম্মাননা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তারা জাতিকে এক মহান উচ্চতায় নিয়ে গেছেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 6 বিশিষ্ট ব্যক্তি। অন্যদিকে সারা জীবন কোনো পুরস্কার গ্রহণ না করার ব্যক্তিগত কারণে স্বাধীনতা পুরস্কার নেননি বদরুদ্দিন ওমর। তবে তার পুরস্কারের রেপ্লিকা জাতীয় জাদুঘরে সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন। তাদের কথা, তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমরা চাই যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই, যথাসময়ে সেটা যেন আমরা দেই। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। তামিমের শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন চিকিৎসকরা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কথাবার্তা একটু কম বলা উচিত, একটু ডিস্টার্বে থাকা উচিত, প্রথমে ডিটেশনে যাওয়া উচিত নয়। এখানে একটু থেকে স্টার্ট হয়ে তারপরে তার রিহ্যাবের জন্য আরো ভালো কোনো জায়গায় সে যেতে চান, অবশ্যই যেতে পারে। এখানে উপস্থিত আপনারা যা আছেন সবাইকে একটা জিনিস বলি যে আপনার একটা কিডনি, দুটো কিডনি নষ্ট হলে আপনি ডায়ালিসিস করার সুযোগ পাবেন। একটা লাংস নষ্ট হলেও আপনি আরেকটা লাংসে ভালো চলতে পারবেন। কিন্তু এই হৃদযন্ত্রটি 5 মিনিটের জন্য বন্ধ থাকলে আপনি ভর্তি হয়ে যাবেন। 5 মিনিটের বেশি যদি থাকে, তারপরে যদি চালু করা হয়, আপনার ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। জীবন মৃত্যু হয়ে বেঁচে থাকার কোনো মানে নেই। কাজেই এই যত্নটা আমাদের সবাইকে নেওয়া উচিত। তামিমের মতো ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটেরও প্রবলেম হয়েছে। তার মানে ওয়ার্নিং কিছু উনি আগে পেয়েছিলেন, উনি বুঝতে পারেননি যে ওটা হার্টের জন্য। সৌরভ গাঙ্গুলি এটাকে আপনারা সবাই তার স্ট্রং যত্ন নেওয়া। আমি বিশেষ তাদের ক্রেডিট দিই, তাদের
আমি বলছি যে প্রত্যেকের কাজ একটা মনে করে যে তামিম ইকবালের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করছেন চিকিৎসকরা, সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে। বাঙালির মুক্তি সংগ্রামের পথ চিরতরে বন্ধ করতে 1971 সালের 25 মার্চ ঘুমন্ত মানুষের উপর গণহত্যা শুরু করে ইয়াহিয়া বাহিনী। পরিকল্পিত হত্যাকাণ্ডের নাম দেয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। সরকারি তথ্য বলছে এক রাতেই শহীদ হয়েছিলেন প্রায় 10,000 মানুষ। 71-এর মতোই 24-এর আন্দোলনও ছিল বৈষম্যের বিরুদ্ধে, যা একই সূত্রে গাঁথা। দুই প্রেক্ষাপটে হলেও শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। শাহাদাত অভ্রের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 25শে মার্চ কাল রাতে ঢাকার নিরীহ মানুষের উপর হঠাৎই হামলে পড়ে ইয়াহিয়ার হানাদার বাহিনী। অপারেশন সার্চ লাইটের নামে রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পিলখানায় চলে নির্বিচারে হত্যা। মূল পরিকল্পনা ছিল পুলিশ ও ইপিআরকে ধ্বংস করা, যেন পাক বাহিনী ছাড়া আর কারো কাছে অস্ত্র না থাকে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণের মাধ্যমে জাতিকে মেধাশূন্য ও নেতৃত্বশূন্য করতে চেয়েছিল দখলদার বাহিনী। 1971 সালের 25শে মার্চ রাত 10:40 তেজগাঁও দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলামের একটি ওয়্যারলেস বার্তা পৌঁছায় রাজারবাগ পুলিশ লাইনে। জানানো হয় ঢাকায় ঢুকে পড়েছে পাক হানাদার বাহিনীর 37টি গাড়ি, যেগুলো রাত 11:30টায় পৌঁছায় রাজারবাগে। আর তখনই বেজে ওঠে পাগলা ঘণ্টা। গাড়িবহরে থেকে যখন পাক সেনাবাহিনীর লোকজন নেমে দাঁড়িয়েছেন, তখন আমাদের একজন পুলিশ সদস্য ফার্স্ট যে বুলেটটি ছোড়েন সেটা ছিল মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের গুলি। একজন কনস্টেবল ছিলেন আব্দুল আলী, সেই পাগলা ঘণ্টাটা বাজায়। সেই পাগলা ঘণ্টার শব্দে সবাই এই পাগলা ঘণ্টার আওয়াজ শুনে একত্রিত হয়, বুঝতে পারে যে যুদ্ধ লেগে গেছে। যখন 25শে মার্চ রাতে রাজারবাগে যুদ্ধ লেগে গেল, ওয়্যারলেসের মাধ্যমে যখন সারা দেশে জানিয়ে দেওয়া হয়ে গেল যে যুদ্ধ লেগে গেছে, সেই আমাদের এই প্রতিরোধটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এখানে সকল জেলা শহরগুলো থেকে শুরু করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও এই যুদ্ধ ছড়িয়ে পড়ে। মূলত 303 রাইফেল দিয়ে কিন্তু আমরা যুদ্ধ সম্পন্ন করেছি, আমাদের যেটা এখন কিন্তু বাতিল হয়ে গেছে। এই অপারেশনে পুলিশের 751 জন শহীদ হন, যাদের অনেককেই আর খুঁজে পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের প্রথম শহীদরা এখানেই শায়িত আছেন। আর এখান থেকেই হয়েছিল 1971 সালের 25শে মার্চ কালরাতের প্রথম যে প্রতিরোধ, সেই প্রতিরোধ করেছিল পুলিশেরা। আর এখান থেকেই প্রথম শহীদের ঘোষণা আসে। এরপরেই এই মুক্তিযুদ্ধ ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। রাত 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জহুরুল হক হল, বেগম রোকেয়া হল সহ শিক্ষকদের আবাসিক এলাকায় হামলা শুরু হয়। অপারেশন সার্চলাইটেরই একটা অংশ হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে, আমরা শুনেছি যে সার্জেন্ট জহুরুল হক হলে তারা আক্রমণ করে, জগন্নাথ হলে আক্রমণ করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসায় বাসায় আক্রমণ করে, এখানকার বহু শিক্ষক কর্মচারীকে তারা হত্যা করে। তৎকালীন ইপিআর সদর দফতর পিলখানায় যখন পাকিস্তানিরা পৌঁছায়, তখন সময় 12টা। আগে থেকেই ওয়্যারলেস যন্ত্র বন্ধ করে রাখায় ইপিআর সেনা সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহুর গুলিতে শহীদ হন। যে গোয়েন্দা তথ্য পাকিস্তানের দিক থেকে, সেটা হলো যে পুলিশটা ইতিমধ্যে অর্গানাইজ হয়ে লড়বে এবং তারা স্বভাবতই তাদের মিলিটারি স্ট্র্যাটেজি হিসেবে যেখানে যেখানে অস্ত্র রয়েছে ওটাকে তারা আক্রমণ করবে। আমাদের প্রস্তুতি ছিল না, ফলে আমরা অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। 71-এর মতোই 24-এর আন্দোলনও ছিল বৈষম্যের বিরুদ্ধে, যা একই সূত্রে গাথা। দুই প্রেক্ষাপট হলেও শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। জুলাই গণঅভ্যুত্থান অবশ্যই দ্বিতীয় যুদ্ধ, কিন্তু এই দ্বিতীয় যুদ্ধটা হয়েছে রাষ্ট্র গঠন করবার ব্যর্থতা।
এই ব্যর্থতা হয়েছে বলে এটাকে আমরা দ্বিতীয় আপনার যুদ্ধ বলছি। 25শে মার্চের গণহত্যার প্রতিবাদ আর প্রতিরোধের মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধের সূচনা তার শেষ হয় 16ই ডিসেম্বর বাংলাদেশের জন্মের মধ্য দিয়ে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এদিকে কাল মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সকালে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে ঢল নামবে আপামর জনসাধারণের। হুমায়ুন কবিরের প্রতিবেদন। স্বাধীনতা দিবসে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। কাল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামবে স্মৃতিসৌধে। ইতিমধ্যে সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে আমরা পরিষ্কার এবং ফুলের চারা লাগাই। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। স্বাধীনতা দিবসে প্রথম শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে। দিবসটি উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। আমরা মনে করি অত্যন্ত একটি সুন্দর পরিবেশে এবারও হলো যে আপনার শ্রদ্ধা জানাতে পারবো সকলে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নয়া আঙ্গিকে এবার উদযাপন হতে যাচ্ছে মহান স্বাধীনতা দিবস। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর আন্দোলনে সকল শহীদদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যাশায় পালিত হবে দিবসটি। রাত পোহালেই রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামবে লাখো জনতার। হুমায়ুন কবির, এখন, সাভার। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এবারে যাত্রার খবর। রেলপথে যাত্রার দ্বিতীয় দিনে ভোর থেকেই ভিড় দেখা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় দিনের যাত্রা। পরে পারাবত, নীলসাগর, পর্যটক, একতা এক্সপ্রেস সহ ধাপে ধাপে বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনগুলো। রেলওয়ের সুষ্ঠু ব্যবস্থাপনায় স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছানোর আশা জানিয়ে যাত্রীরা বলছেন, ঈদ উদযাপনের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে কিছুটা আগে ভাগিয়ে যাত্রা করেছেন তারা। আরও জানাচ্ছেন মাঝহার ইমন। রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুরে যাত্রীর চাপ আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। শহরের যান্ত্রিক ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের আনন্দ ভাগাভাগি করতে এই ছুটে চলা। যাতায়াতের ভোগান্তি এড়াতে রেলকেই বেছে নিয়েছেন তারা। সবসময় সুযোগ পায় না, যেহেতু আমাদের বাৎসরিক একটা ছুটি, পরিবারের সাথে ঈদ করলে এটা আমাদের জন্য উপভোগ আরো বেশি করতে পারি। পরিবার চালানোর মতন ভালো আছে, কোনো বিশৃঙ্খলা নাই, সবকিছু ভালো আছে। স্কুল কলেজ বন্ধ থাকায় শেষ দিকে ভিড়ের কষ্ট এড়াতে অনেকেই আগেভাগে ঈদ যাত্রা করছেন। ই টিকিটিং ব্যবস্থাপনা আরও সহজ করার দাবি জানান যাত্রীরা। দাদু দাদা সবার সাথে ঈদ করতে যাচ্ছি। পরে আবার ট্রেনে টিকিটও সমস্যা হইব, প্রথম অবস্থা ভালো এই হিসেবে প্রথমে যাইতেছি আর কি। এবারের ঈদযাত্রা আনন্দমুখর পরিবেশে হচ্ছে জানিয়ে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার বলেন, এবার যাত্রীর চাপ বাড়লেও সেবায় ব্যাঘাত ঘটবে না। যাত্রী চাপ বাড়বে, ট্রেন আসবে, যাত্রী চলে যাবে, ট্রেন সঠিক সময় চলে যাবে। আমাদের কোনো রকমের আল্লাহ মাফ করুক, কোনো রকমের অঘটন বা কোনো সমস্যা না হলে ইনশাআল্লাহ কোনো ট্রেন বিলম্বের কোনো কারণ নেই। মঙ্গলবার 4 এপ্রিলের ফিরতি টিকিট পাচ্ছেন যাত্রীরা। এবার ঈদে সারা দেশে চলাচলকারী 120টি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। এছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেনও ছুটছে যাত্রী নিয়ে। মাঝহার ইমন, এখন, ঢাকা। ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরের মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। ঈদযাত্রার আরও খবর জানাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, এখন মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? আর ঈদযাত্রার চাপ আরও বাড়লে দীর্ঘ যানজটের কোনো শঙ্কা আছে কিনা? সাফিন, আসলে
উত্তরবঙ্গের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করছেন। আমরা সকাল থেকে দেখেছি যে স্বাভাবিক একটা যানবাহনের চাপ এই উত্তরের যে মহাসড়ক, সেই মহাসড়কে যানবাহনের চাপ করেছে। তবে আসলে এখন পর্যন্ত কিন্তু তেমন যে ঈদের আগে আমরা প্রতি বছর যে চাপ আসলে দেখি সেই চাপ কিন্তু এখনো শুরু হয়নি। যারা আসলে আগে থেকেই ছুটি নিয়েছেন তারাই কিন্তু বাড়ি ফিরছেন। বিশেষ করে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়ি ফিরছে সেই ব্যক্তিগত গাড়ির সংখ্যা আমরা সকাল থেকে বেশি দেখি। তবে উত্তরবঙ্গ থেকে যে ঢাকাগামী লেনটি রয়েছে সেই লেনে কিন্তু যে যাত্রীবাহী বাসগুলো সেই বাসের চাপ কিন্তু বেশি রয়েছে। অর্থাৎ আজ যে বাসগুলো যাচ্ছে তারা কিন্তু সন্ধ্যায় যাত্রী নিয়ে এই মহাসড়কে ফিরবে। সন্ধ্যা নাগাদ কিন্তু এই মহাসড়কে যাত্রীর চাপ, যানবাহনের চাপ কিন্তু বাড়বে বলে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে আমি যেটি জানতে পেরেছি যে ঢাকা থেকে যারা উত্তরবঙ্গ যাচ্ছেন তারা এই সিরাজগঞ্জ পর্যন্ত আসছে, তাদের কিন্তু আসলে তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না, কোথাও তেমন কোনো যানজট তৈরি হয়নি। যেহেতু যমুনা সেতু পার হওয়ার পর যমুনা সেতু থেকে বগুড়া রংপুর পর্যন্ত 4 লেনের কাজ মোটামুটি শেষ পর্যায়ে, সেক্ষেত্রে এই যে এবারের ঈদে 4 লেনের এই সুফল কিন্তু উত্তরবঙ্গের মানুষ পাবে। সেক্ষেত্রে এই যে দীর্ঘ যে যানবাহনের চাপ পড়বে, এতে করে আসলে এই পারে মহাসড়কে তেমন একটা যানজটের সংখ্যা কিন্তু নেই বলছেন চালক এবং যাত্রীরা। তবে আসলে আমরা প্রতি বছর যে দেখি যে ঈদের আগে যে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যমুনা সেতুর টোল প্লাজায় একটি যানজটের সৃষ্টি হয়, এবারও কিন্তু সেই সংখ্যাটা কিন্তু রয়েছে। যেহেতু অতিরিক্ত যানবাহনের চাপ এই টোল প্লাজায় পরে আসলে টোল নিতে কিছুটা ধীরগতি হলেই কিন্তু এই যে লম্বা সারি কিন্তু তৈরি হয়, যার ভোগান্তি কিন্তু উত্তরবঙ্গগামী যে ঘরমুখ মানুষ তাদেরকে আসলে পড়তে হয়। তবে প্রশাসন কিন্তু আশা করছেন যে এবার যেহেতু পর্যাপ্ত তৎপরতা রয়েছে প্রশাসনের এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি মহাসড়কও 4 লেনের সুফল পাবে, সেই ক্ষেত্রে আসলে তেমন একটা যানজট হবে না বলছে প্রশাসনের পক্ষ থেকে। তো সাফির, উত্তরবঙ্গের ঈদযাত্রায় এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিফাত রহমান। ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 105 কিলোমিটার অংশে যানজটের সংখ্যায় 12টি পয়েন্টকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। তবে যান চলাচল নিরবচ্ছিন্ন রাখতে এসব পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য ছাড়াও থাকবে 2 শতাধিক রোভার স্কাউট সদস্য। ট্রাফিকিংয়ের আইন কানুনে প্রশিক্ষিত এসব সদস্যরা আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন মহাসড়কে। একই সঙ্গে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিও পর্যবেক্ষণ করবেন মোবাইল কোর্ট। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লার চিহ্নিত 12টি স্পটে হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করবে 2 শতাধিক রোভার স্কাউট সদস্য। ইতোমধ্যে হাইওয়েতে দায়িত্ব পাওয়া স্কাউট সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএ। উল্টা দিক থেকে যে গাড়িগুলো আসে এবং সেগুলো অনেক ক্ষেত্রে জ্যামের সৃষ্টি করে, এগুলো যেন না আসে এবং মানুষ যেন সহজে রাস্তা পারাপার হতে পারে। যত্র যাত্রী ওঠানামা করা হয়, তো আমরা হাইওয়ে পুলিশের মাধ্যমে আমরা ট্রেনিং করার পরে আমরা যখন মহাসড়কে দায়িত্ব পালন করব, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। কুমিল্লা হাইওয়ে বিভিন্ন স্পটে আমাদের রোভাররা তাদের যাত্রী সাধারণের সেবার উদ্দেশ্যে, বিশেষ করে যানজট নিরসনে এবং যাত্রীরা যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারে সেই ব্যাপারে তারা সার্বিক সহযোগিতা করবে। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টির 3টি কারণ: রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠানামা, ফুটওভার ব্রিজ ব্যবহার না করে পথচারীদের রাস্তা পারাপার এবং উল্টো পথে 3 হুইলারের দৌরাত্ম্য। জেলা প্রশাসক বলছেন, 12টি হটস্পটের প্রতিটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে বিশেষ টিম। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে 2টি কুইক রেসপন্স টিমও নিয়োজিত থাকবে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিও পর্যবেক্ষণ করবে মোবাইল কোর্ট। যে অবৈধ স্থাপনাগুলো ছিল সড়ক বিভাগের জায়গায়, এগুলো ইতিমধ্যে আমরা উচ্ছেদ করেছি, আপনারা দেখেছেন। আমরা চাচ্ছি যে 4টা লেন, যেটা মেইন যে 4টা লেন, এটাকে আনইন্টারাপ্টেড রাখতে চাচ্ছি, যেন কোনো বিঘ্ন থাকবে না। সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঈদের আগে যানজটের আশঙ্কা ছাড়াও ছিনতাই, ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে যাত্রী ও চালকরা। নিরাপত্তা নিশ্চিত করা এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লা অঞ্চলে প্রায় 1000 পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। ঢাকা থেকে যে সমস্ত প্যাসেঞ্জার, পণ্যবাহী গাড়ি, অন্যান্য যানবাহনে যারা আসবেন তাদের যাতায়াত যেন নির্বিঘ্ন হয়। পাশাপাশি চট্টগ্রাম থেকে যারা ঘরমুখী মানুষ তারাও যাতে নির্বিঘ্নে যেতে পারে
এবং অন্যান্য পণ্যবাহী গাড়ি সহ অন্যান্য যানবাহন যেন নিরাপদে নির্বিঘ্নে যেতে পারে, সেই কাজটা করাই আমাদের মূল লক্ষ্য। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে 25 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মাসুদ আলম, এখন, কুমিল্লা। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে সার্জিস বলেন, স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় ও জুলুমের শিকার হওয়ার পরও তাদের কিছু নেতাকর্মীর দ্বারা হান্নান মাসুদের উপরে হামলার ঘটনায় দলটির লজ্জা হওয়া উচিত। এর আগে গতরাতে হামলার পরপরই রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করে এনসিপির কর্মী সমর্থকরা। এ সময় হামলার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একজন রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক তার পরিসরে তিনি তার স্বাধীন মতো রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো পালন করবেন, কিন্তু সেই স্বাধীন কর্মসূচিতে কেন একদল লোক হামলা করবে এবং সেটার কোনো বিচার কেন হবে না সেটা আমরা জানতে চাইবো। আমরা আশা করি এটা দ্রুতই বিচারের আওতায় আসবে এবং এই ধরনের যেটা স্বাধীন রাজনৈতিক কর্মসূচি আছে কোনো রাজনৈতিক দলের উপরেও যাতে এই ধরনের হামলা না হয়। ঈদের আগে অনলাইনে বিক্রি বাড়লেও আছে প্রতারণার হাতছানি। এতে করে বিপাকে পড়ছেন সৎভাবে ব্যবসা করা ই কমার্স এফ কমার্স প্রতিষ্ঠানগুলো। ব্যবসায়ীরা বলছেন, প্রতারণা এড়াতে বিশ্বস্ত অনলাইন শপ আর রিভিউ দেখে পণ্য কিনতে হবে গ্রাহককে। পণ্য যা দেখানো হচ্ছে তাই গ্রাহককে দিতে হবে। সেটা না করা গেলে ই কমার্স ব্যবসা এগোবে না বলে মনে করেন খাত বিশেষজ্ঞরা। হাবিবুর রহমান হৃদয়ের ছবিতে নাজমুস সাকিবের প্রতিবেদন। পেজে যে ড্রেসটি দেখে অর্ডার করেছেন ক্রেতা, হাতে পেয়েছেন কপি প্রোডাক্ট, যার ডিজাইন এক হলেও কাপড়ের মান নিয়ে আছে প্রশ্ন। ফেরত দেওয়ার জন্য মেসেজ বা কল করেও মেলেনি উত্তর। এমন পরিস্থিতিতে পেজের দেওয়ার ঠিকানা অনুযায়ী খুঁজেও মেলেনি দোকান। অর্ডার করা 8টি ড্রেস নিয়ে পড়েছেন বিপাকে। পুরাই একেবারে লো ক্লাসের ড্রেসগুলা রাস্তাতে যে বিক্রি করে 100 টাকা করে 150 টাকা করে যে ড্রেসগুলা বিক্রি করে এগুলা দিছে, অথচ দেখাইছে কত এক্সপেন্সিভ ড্রেস আমাদেরকে দেখাইছে। আমার ফোনেতে ফোন দিতেছি, ফোন ব্লক করে দিতেছে, আরেকজনেরটা দিয়ে আমি কথা বলে ওটা ব্লক করে দিতেছে। না, সে দোকানটা পাচ্ছি না, তো দোকানের নাম্বারটা আছে। অনলাইনে অর্ডার করে নানা ধরনের প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহক। ঈদে অনলাইনে অর্ডার বৃদ্ধির সঙ্গে বাড়ে প্রতারণার মাত্রাও। আর বেশি প্রতারণা ঘটছে ফেসবুক ভিত্তিক পেজের মাধ্যমে। আছে রিটার্ন পলিসির নানা বিড়ম্বনা। অরিজিনাল ড্রেসটাকে আসলে ওরা অরিজিনাল বলে বিজ্ঞাপন দিচ্ছে, বাট ওইখানে ওরা ওটা দিচ্ছে না। হ্যাঁ, একদল প্রতারক চক্র আছে, এটা অনলাইনে এটা হয়। অনেকেই যেটা মার্কেটে বেশি ডিমান্ড থাকে সেটা মালটা কপি আইটেম বের করে, তারা কস্টিং ফেলাইলো 1200-1300, ওরা ওইটা অনায়াসে 1700-1800 সেল করতে পারবে। তবে এত কিছুর পরও অনলাইনে কেনাকাটা কমেনি। এই যেমন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী আনিকা তাবাসসুম সকাল থেকে রাত পর্যন্ত অফিসেই কাটান। শপিংয়ে যাওয়ার ফুরসত নেই, তাই ভরসা অনলাইন শপিং। যেহেতু অনলাইনে সব কিছুই অ্যাভেলেবল, তো আমরা একটা ক্লিকের মাধ্যমেই যে কোনো কিছু অর্ডার প্লেস করতে পারি। তো আমার ফ্যামিলির সবাইও অনলাইনে কেনাকাটা করে, আর আমিও এবার ঈদে অনলাইনেই মোস্টলি অর্ডার করেছি। এই ঈদে ফেসবুক পেজগুলো বেশ ভালো ব্যবসা করছে। মূলত মার্কেটের ভিড় এড়াতে ও সুন্দর পণ্য হাতের নাগালে পেতে অনেকেই অর্ডার করেন ফেসবুক ভিত্তিক পেজে। তবে এবারের ঈদে বেচা বিক্রি নিয়ে পাওয়া গেল মিশ্র প্রতিক্রিয়া। বেসিক্যালি আমরা 12 মাস মোটামুটি টুকটাক ভালো বেশি, কিন্তু রমজানের খারাপ অবস্থা খারাপই যাচ্ছে। দেখা যায় ব্যাপক চাহিদা, আমাদের স্টক আউট হয়ে যাচ্ছে। অলরেডি অনেক ডিজাইন আমাদের স্টক আউট, আমরা দিতে পারছি না। পেজে অনেকেরই কমপ্লেন যে কখন পাবো। গরম, তার জন্য ধুতি কাপড়ের মালটা একটু বেশি চলতেছে, যেন পাতলা মানুষ গরমের জন্য পড়তে চায়। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব বলছে, দিনে প্রায় 7 লাখের বেশি ক্রয়াদেশ আসে অনলাইন শপিংয়ে। ঈদ এলে তা দাঁড়ায় 8 থেকে 10 লাখে। আর এর পেছনে মূলত কাজ করে নানা প্রকার ছাড়। তবে এসবের মাঝে প্রতারণা হলে কি ব্যবস্থা নেয় দেশের ই কমার্স প্রতিষ্ঠানগুলো? যদি কোনো কমপ্লেন থাকে এবং এটা জেনুইন কমপ্লেন হয়, আমরা সাথে সাথে কাস্টমারকে রিফান্ড করে দিই। তারপরে আমরা সেলারের বিরুদ্ধে ব্যবস্থা নিই। অথবা দেখা গেল যে সে ভুল করেছে, তখন হয়তো তাকে আমরা তার পয়েন্ট বেজে থাকে, পয়েন্ট কমানো থাকে। সো এরকম ডিফারেন্ট লেভেলের আমাদের পানিশমেন্ট করা আছে। উৎপাদক এবং যারা আমদানিকারক আছে তাদের মাধ্যমে প্ল্যাটফর্মে প্রোডাক্ট অনবোর্ড করার চেষ্টা করেছি। এতে করে কম রেটের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। আমরা প্রায় 5 কোটি টাকা সমমূল্যের গিফট ভাউচার দিচ্ছি।
পণ্য কেনাবেচার রিফান্ড ও রিটার্ন পলিসি মেনে চলে ই কমার্স প্রতিষ্ঠানগুলো। তবে এর সময়সীমা 30 দিন পর্যন্ত করার দাবি গ্রাহকদের। আর পণ্য যা দেখানো হচ্ছে তাই গ্রাহককে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার পরামর্শ বেসিসের সাবেক সভাপতির। যেটা উন্নত বিশ্বে আপনি দেখবেন যে যদি আপনি ইউরোপ যান, আমেরিকা যান, সেখানে নো কোয়েশ্চেন আস্কড রিটার্ন পলিসি থাকে, 30 ডেজ পর্যন্ত রিটার্ন পলিসি থাকে। রাতারাতি বড়লোক হব, মানুষকে ঠকিয়ে, কাস্টমারকে ঠকিয়ে এইটা করা যাবে না। আমি যদি যেটা আমি প্রমিস করেছি সেই মানের সেই জিনিসটাই আমাকে দিতে হবে। গত বছর ঈদুল ফিতরে 4.5 কোটি টাকার বেশি বিক্রি হয়েছে অনলাইনে। এবারও সেই লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার আশা খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। নাজমুস সাকিব, এখন, ঢাকা। সিলেটে 20 রমজানের পর থেকে জমে উঠেছে ঈদের বাজার। কাপড়ের দোকানের পাশাপাশি ভিড় বেড়েছে প্রসাধনী ও জুতার দোকানেও। এ নিয়ে আরও জানাতে নগরের জিন্দা বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, ঈদ কেনাকাটায় এবার কোন ধরনের পোশাক বেশি বিক্রি হচ্ছে সিলেটে? বেচাকেনা নিয়ে বিক্রেতারা কি বলছেন? শাফিন, সপ্তাহখানেক বাকি আছে আর ঈদুল ফিতরের, আর সেই আনন্দে কিন্তু মেতে উঠেছে পুরো সিলেট। বিশেষ করে কেনাবেচায় মুখরিত পুরো সিলেট নগরী। এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজারে আমি রয়েছি। এটি সিলেটের প্রাণকেন্দ্র এবং সিলেটের জিন্দাবাজারের যে ব্লু ওয়াটার মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পোশাকের কিন্তু সমাহার ঘটেছে। বিশেষ করে নারী, শিশু এবং থেকে শুরু করে সবার কিন্তু পোশাকের সমাহার রয়েছে। আর এবারের কিন্তু মেয়েদের পোশাকের ক্ষেত্রে আমরা যেমনটি লক্ষ্য করেছি গত বছরগুলোতে কিন্তু ইন্ডিয়ান ড্রেসের আধিক্য থাকলেও এবছর কিন্তু পাকিস্তানি ড্রেসের উপর একটি বিশেষ প্রভাব রয়েছে এবং এটির প্রতি কিন্তু সবারই একটা আগ্রহ আমরা দেখেছি। বিশেষ করে যে নামগুলো বলতে হয় যে সারারা, গারারা বা অর্গানজা, শামু সিল্ক, সেই সব প্রোডাক্ট কিন্তু এখন বেশি চলছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেনাবেচায় মুখরিত পুরো মার্কেট কিন্তু এবং মানুষজন কিন্তু খুবই আগ্রহ নিয়ে সকাল 11টা, 11:30 থেকে শুরু হয় সিলেটে কেনাবেচা এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু এখানে বেচা কেনা চলে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম। অনেকে তারা কিন্তু সেহেরিটা পর্যন্ত তারা এই দোকানে করেন এবং তাদের শপিং মলে করেন, তারপরে কিন্তু তারা বাসায় যান। এক কথায় সারা দিন রাত কিন্তু জমে ধরে চলে কেনাবেচা এবং বিশেষ করে সোনামণিদের, ছোট্ট সোনামণি যারা রয়েছে তাদেরও আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু এখানে অনেক আনন্দের সাথে, বিশেষ করে আমরা দেখেছি যে এই ঈদুল ফিতর আসলে কিন্তু ছোট্টদের যে আনন্দটা সেটি কিন্তু বেড়ে যায় এবং তাদেরই কেনাবেচা সবচেয়ে বেশি হয় এবং এবছরও সেটির ব্যতিক্রম নয়। এছাড়াও সিলেটের বাজারগুলোতে পাঞ্জাবি সহ, টি শার্ট সহ বিভিন্ন ধরনের যে নতুন নতুন কিছু আকর্ষণীয় ড্রেস রয়েছে এবং আনকমন কিছু পোশাকের সমাহার আমরা দেখতে পেয়েছি। তো এবছর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি সিলেটে অত্যন্ত ভালো হওয়ায় মানুষ নির্বিঘ্নে গভীর রাত পর্যন্ত কিন্তু কেনাবেচা চলছে এবং তাদের যে উচ্ছ্বাসের সাথে, সবাই আনন্দের সাথে কিন্তু বেচা কেনা করছেন এবং খুব আনন্দ সহকারে কিন্তু এখানে গভীর রাত পর্যন্ত বেচা কেনা চলে এবং ব্যবসায়ীরা বলছেন এবছর অন্যান্য বছরের থেকেও ভালো বেচা কেনা হবে। ইতিমধ্যেই তারা কাস্টমারদের সাড়া পাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের ঈদ কেনা বেচার সর্বশেষ। দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি এ কে মাসুদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। তাদের শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুই বিচারপতির শপথের মধ্যে দিয়ে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন। বিচারপতি এ কে মাসুদুজ্জামান 2003 সালের হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং 2005 সালে স্থায়ী বিচারপতি হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করেন। আর বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করেন। তিনি 2004 সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং 2006 সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। 3 বছর আগে 2022 সালে ঢাকা জেলার কেরানীগঞ্জে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় দেন। দণ্ডিতরা হলেন কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া গ্রামের
কামির উদ্দিনের ছেলে মোহাম্মদ সজীব, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা গ্রামের হাসমত আলীর ছেলে মোহাম্মদ রাকিব এবং শরীয়তপুরের পালং মডেল থানার মুসলিম মাতবরের ছেলে শাওন ওরফে ভ্যালকা শাওন। এছাড়া লাশ গুমের ঘটনায় তাদের প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড, 10,000 টাকা করে অর্থদণ্ড অনাদায়ে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৭১-এর সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বেলা 11টার দিকে নগরের পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, ৭১-এর মাধ্যমে স্বাধীন দেশ পেয়েছে, আর 2024-এর ছাত্র জনতার রক্তাক্ত পথ পাড়ি দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। বিষয় দুটি একেবারেই আলাদা, এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। এ সময় চট্টগ্রামের বধ্যভূমিগুলো সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। 24 আর 71 এক নয়। 71 আমরা দেশ স্বাধীন করেছি, একটা নতুন দেশের অভ্যুদয় হয়েছে। আর 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার পরিবর্তন হয়েছে, যে সরকারটি ছিল ফ্যাসিস্ট এবং জনগণ বিরোধী। কাজে দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। এদের কেনাকাটা প্রায় শেষের দিকে, তাই পোশাকের সাথে মিল রেখে রাজশাহীতে ভিড় বাড়ছে প্রসাধনীর দোকানগুলোতে। এ নিয়ে জানাতে আরডিএ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন বাজারে দেশি প্রসাধনীর চাহিদা কেমন? শাফিন, আসলে এখন যেহেতু ঈদের রোজার একেবারেই শেষ সময়ের দিকে, এখন কেনাকাটা অনেকেরই শেষ হয়েছে। বিশেষ করে যারা মেয়েরা আছেন তাদের পোশাকের সাথে মিল রেখে তারা নানা ধরনের প্রসাধনী কিনছেন। এবং আর এবারে আমরা বাজারে যেটি আসলে লক্ষ্য করছি যে অন্যান্য বিদেশি যে সমস্ত প্রসাধনীতে ভরপুর থাকে বাজার, সেটি কিন্তু এবারে আসলে তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে আসলে যে কারণে এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে আসলে বাইরে থেকে এবারে বিদেশি প্রসাধনী আসেনি, যার কারণে দেশীয় যে সমস্ত পণ্যগুলো রয়েছে, দেশীয় যে সমস্ত প্রসাধনীগুলো রয়েছে সেটির উপরেই আসলে বাজার নির্ভর করছে এবং ব্যবসায়ীরাও মূলত সেগুলোই আসলে দোকানে রেখেছেন। এবং যারা ক্রেতা আছেন তারা এগুলো দেখে শুনে বুঝে এবং মান যাচাই করে আসলে কিনছেন। তারা যেই জিনিসটা আসলে খেয়াল রাখছেন, এখানকার কয়েকজন ক্রেতার সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে যেহেতু বিষয়টি ত্বকের ওপরে নির্ভর করে, যার কারণে তারা যেই জিনিসটি কিনতে চান সেটি আসলে মান সম্পন্ন একটি জিনিস কিনতে চান। এবং এক্ষেত্রে দেশীয় যে সমস্ত ব্র্যান্ডগুলো আসলে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে, সেগুলো আসলে অনেক বেশি আগ্রহী করে তুলেছে এখানকার নারী ক্রেতাদেরকে। এবং তার মধ্যে বিশেষ করে মমতাজ হার্বালের যেই সমস্ত পণ্যগুলো রয়েছে সেখানে আসলে নারীদের কেনার ক্ষেত্রে আগ্রহ আমরা লক্ষ্য করেছি। বিক্রেতারা যেটি বলছেন যে এখন পর্যন্ত আসলে রাজশাহীর বাজারে যেই পরিমাণ আসলে ভিড় হওয়ার কথা সেই পরিমাণ আসলে হয়নি। তারা প্রত্যাশা করছে যে আগামী 2-1 দিনের মধ্যে আসলে সেই ভিড়টি হবে এবং বেলা বাড়বার সাথে সাথে বিকেলের দিকে খানিকটা ভিড় বাড়ছে এবং সেখানে কিন্তু আসলে নারীরা তাদের পছন্দসই প্রসাধনীগুলো কিনছেন। বিশেষ করে লিপস্টিক, আইলাইনার, শ্যাডো, মেকআপগুলো, এগুলো আসলে তারা কিনছেন এবং এগুলো কেনার সাথে সাথে তারা যেটি বলছেন যে দিন যত ঘনিয়ে আসবে দেখা যাচ্ছে এর সাথে ছেলে এবং যে শিশুরা আছে তাদের জন্য যে সমস্ত কিছু কসমেটিক্স বা জুয়েলারির যেই জায়গাগুলো রয়েছে তারা সেগুলো আসলে পছন্দ করবেন এবং আসলে বাজারে আসবেন। তো এখন পর্যন্ত আমরা রাজশাহী আরডিএ মার্কেট, সাহেব বাজার এবং আরডিএ মার্কেটের খাঁচায় আসলে যেই প্রসাধনী বাজারগুলো রয়েছে সেই প্রসাধনী বাজারগুলোতে আসলে দেখছি যেটা এখানে আসলে নারীরা তাদের পছন্দসই পণ্যটি কিনছেন এবং দেখে শুনে বেছে বুঝে এবং তারা দামের সাথে কিন্তু মানের একটা সমন্বয় করে আসলে এই পণ্যগুলো কিনছেন। তো আরডিএ মার্কেটে দিন যত গড়াবে তত আসলে এই প্রসাধনী মার্কেট জমে উঠবে বলছেন ব্যবসায়ীরা এবং প্রত্যেক দিন অর্ধবেলা অন্তত আসলে ক্রেতা পাচ্ছেন এখানকার বিক্রেতা এবং ব্যবসায়ীরা। তো রাজশাহীর আরডিএ মার্কেট থেকে প্রসাধনী বাজারের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। দেশের বাইরের খবর, ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। সোমবার সন্ধ্যায় ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে 2টি প্যালেস্টাইন-2 হাইপারসনিক মিসাইল ছোড়ে
বলে দাবি সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারির। তবে ক্ষেপণাস্ত্র দুটি ভূপাতিত করেছে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। হুথিদের হামলার পরই তেল আবিব ও জেরুজালেমে জরুরি সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে আইডিএফ। এ নিয়ে গেল 7 দিনে 5 বার ইসরায়েলের হামলা চালিয়েছে হুথিরা। একই দিনে লোহিত সাগরে মার্কিন রণতরী ইউএস হ্যারি ট্রুম্যানেও মিসাইল হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। চট্টগ্রামে ঈদে গণপরিবহনের অতিরিক্ত ভাড়া বন্ধে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার। নগরীর অলংকার মোড়ে বিভিন্ন বাস কাউন্টারে চলছে এই অভিযান। চট্টগ্রামের অলংকার মোড় থেকে এ নিয়ে জানাতে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, গণপরিবহনের অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের কি অভিযোগ, কি প্রমাণ পেল ভোক্তা অধিকার? শাফিন, ঈদকে কেন্দ্র করে যেই দূরপাল্লার পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোতে অনেকটা সময় বাড়তি ভাড়া আদায় করা হয় বলে যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়ে থাকে এবং তারই প্রেক্ষিতে আজকে সকাল 11:30টার পর থেকে মূলত ভোক্তা অধিকার অলংকার মোড়, যেখান থেকে মূলত দেশের নানান প্রান্তে দূরপাল্লার যে আন্তজেলা বাসগুলো রয়েছে সেগুলো চলাচল করে, সেখানে তারা অভিযান শুরু করে এবং অভিযান শুরু করার পরে একটি কাউন্টারে তারা এসে দেখতে পান যে সেখানে ঈদের আগে যেই পরিমাণ ভাড়া আদায় করা হতো ঈদকে কেন্দ্র করে তার চেয়ে কিছুটা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এবং সেই বাড়তি ভাড়া আদায় করার কারণে এখানে সেই কাউন্টারটিকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে এরই মধ্যে। এবং এর বাইরে আরও 2টি কাউন্টারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার এবং সেখানেও ভাড়ার তালিকা না টাঙানোর কারণে সেখানে 5,000 করে 2টি কাউন্টারকে 10,000 টাকা জরিমানা করেছে। এবং এখান থেকে মূলত দেশের যে নানা প্রান্তে যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো চলাচল করে। যাত্রীরা বলছেন যে ঈদের আগে তারা যে দূরত্বে 1,000 টাকা ভাড়া করে যেতেন সেগুলো এখন ঈদকে কেন্দ্র করে 1,500 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, অর্থাৎ প্রায় 500 টাকা করে বাড়তি কিংবা কোনো কোনো ক্ষেত্রে ডাবল ভাড়া আদায় করা হচ্ছে, এমন কিন্তু অভিযোগ রয়েছে যাত্রীদের। এবং সেই অভিযোগের সত্যতাও ভোক্তা অধিকার আসলে অভিযানে এসে পেয়েছে এবং তারা এর মধ্যে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে, অর্থাৎ 3টি কাউন্টারকে জরিমানা করেছে এবং এখনও তারা তাদের যে অভিযান সেটি চলমান রয়েছে। অভিযানে তারা যাত্রীদের সাথেও কথা বলছেন, যাত্রীদের যে অভিযোগ সেই যাত্রীদের অভিযোগও তারা শুনছেন এবং একই সাথে কাউন্টারে যদি বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা জরিমানা সহ আর্থিক দণ্ডর ব্যবস্থা করছেন। শাফিন, চট্টগ্রাম থেকে বাসে বাড়তি ভাড়া আদায়ের জন্য ভোক্তা অধিকারের অভিযান নিয়ে জানাছিলেন সহকর্মী শোয়েব রহমান। এবারে খেলার খবর। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলতে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে আছেন সহকর্মী তাসওয়ান নাফি, যুক্ত হব তার সাথে। নাফি, ম্যাচ ঘিরে স্থানীয়দের কেমন উন্মাদনা দেখছেন, সেখানকার আবহাওয়া সম্পর্কে জানাবেন। শাফিন, ম্যাচ ঘিরে স্থানীয়রা যেখানে আমরা অবস্থান করছি শিলংয়ে, খুব বেশি উন্মাদনা এমনটি দেখা যাচ্ছে না, কারণ স্থানীয় অনেক মানুষের সাথে কথা বলেছে, তারা কেউ জানে এখানে বাংলাদেশ ও ভারতের ম্যাচ হয়েছে এবং অনেকেই যেটা দেখেছি যে আমাদের মাধ্যমে অনেকে জানতে পেরেছে আমাদের সাথে কথার মাধ্যমে যে এখানে বাংলাদেশ ও ভারতে একটি ফুটবল ম্যাচ হয়েছে। যদিও ভারতে ফুটবলের থেকে ক্রিকেটের জনপ্রিয়তা কয়েক গুণ বেশি, অর্থাৎ ভারত ন্যাশনাল টিম এখানে খেলবে এবং সুনীল ছেত্রী অনেক ভক্ত রয়েছে পুরো ভারত জুড়ে। যেহেতু উনি খেলবে, সুনীল ছেত্রীর ব্যাপারে অনেকেই জানে, অনেকেই তার ব্যাপারে আগ্রহ রয়েছে। যখন শুনেছে সুনীল ছেত্রী এই ভারতের এই মাঠটাতে খেলবে বাংলাদেশের বিপক্ষে, তখন এখানকার মানুষ কিছুটা হলেও আগ্রহ দেখিয়েছে এবং এখন পর্যন্ত যতটুকু জেনেছি শিলংয়ের এই ম্যাচটাতে টিকিট নিয়ে কোনো সমস্যা হয়নি। টিকিটের যে হাহাকার বা সোল্ড আউট হয়ে গেছে, টিকিট পাওয়া যাচ্ছে না এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি, কারণ মানুষের এই ম্যাচটাকে ঘিরে যে খুব বেশি উন্মাদনা এটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, যেহেতু আজকে সন্ধ্যা 7টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় ম্যাচটি শুরু হবে। সেই সময় কিছুটা হলেও বোঝা যাবে। এবং আবহাওয়ার কথা যেটা বলেন, এখানকার আবহাওয়া কিছুটা অন্যরকম, যেমন এখন খুব রোদ দেখা যাচ্ছে, বাট কিছুক্ষণ পর আবার মেঘলা আকাশ হতে পারে এবং যত সন্ধ্যা হতে পারে বিকাল হতে থাকে তাপমাত্রা ততই কমতে থাকে, অর্থাৎ শীত নামতে থাকে। আমরা যেটা দেখেছি গতকাল রাতে 12 ডিগ্রি, 11 ডিগ্রি, 10 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকে এবং দিনের বেলা 15-16 ডিগ্রি তাপমাত্রা থাকে। অর্থাৎ এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে আজকে আবহাওয়া যেটা পূর্বাভাসে যেটা দেখা গেছে, আজকে কোনো অন্যরকম আবহাওয়া থাকবে না, অর্থাৎ স্বাভাবিক আবহাওয়া থাকবে এবং ফুটবল খেলার মতো এবং ফুটবল ম্যাচ আয়োজনের মতো ম্যাচ থাকবে। এবং বাংলাদেশের এই ম্যাচকে ঘিরে বেশ কিছু পরিকল্পনা, যেহেতু প্রথম ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়বে এমনটি বলেছেন কোচ হাবিব ক্যাপ্টেন এবং জামাল ভুঁইয়া। তো শাফিন, এই ছিল আমার কাছে ভারতের শিলং থেকে বাংলাদেশ এবং ভারতের এফসি বাছাই পর্বের প্রথম ম্যাচের সবশেষ। সহকর্মী তাসওয়ান নাফি যুক্ত হয়েছিলেন ভারতের শিলং থেকে। শেষ করব এখন ঢাকা যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার।
নতুন দেশ গড়ার সুযোগ বৃথা হতে দেয়া যাবে না বললেন প্রধান উপদেষ্টা। 6 জন পেলেন মরণোত্তর স্বাধীনতা পদক। পঁচিশে মার্চ কাল রাতে বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের শুরু। ৭১ আর ২৪-এর আন্দোলন একই সূত্রে গাঁথা। রাষ্ট্র গঠন করবার ব্যর্থতা, এই ব্যর্থতা হয়েছে বলে এটাকে আমরা দ্বিতীয় আপনার যুদ্ধ বলছি। এই যাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। সময় মতো ছাড়ছে সব ট্রেন, মহাসড়কেও নির্বিঘ্ন যাত্রা। তামিম ইকবালের শারীরিক অবস্থা উন্নতির দিকে। পর্যবেক্ষণে থাকতে হবে আরও 2-1 দিন। খেলায় ফিরতে সময় লাগবে অন্তত 3 মাস। এশিয়ান কাপের বাছাইয়ে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হামজা ছেত্রী লড়াই দেখার অপেক্ষায় পুরো দেশ। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।